আসছে, জোরদার প্রচার হবে এবার। তৃণমূলের প্রচার, সেই প্রচারে একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ থাকবে, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রচারে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রচার কিভাবে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক, তিনি কিভাবে প্রচারে নামবেন, কোথায় কোথায় কিভাবে প্রচার হবে, কি সূচি তৈরি হয়েছে এখনো পর্যন্ত জানবো। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, দেখো, জনগর্জন সভার নাম করি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করতে চলেছেন। আপাতত 5টি সভার কথা তৃণমূল সূত্রে জানতে পারা গিয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শুরু করবেন আগামী 14ই মার্চ জলপাইগুড়ি দিয়ে। এরপর তার সভা আছে নারায়ণগড়ে, সভা হওয়ার কথা রয়েছে হচ্ছে বসিরহাটে, সভা হওয়ার কথা রয়েছে পূর্ব বর্ধমানে, এছাড়া তার গঙ্গারামপুর বালুরঘাটে সেখানেও তার সভা করার কথা রয়েছে। তুমি জানো যে কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেস বরাবর রাখছে এবং যে সমস্ত ব্যক্তি যাদেরকে কেন্দ্রের তরফ থেকে অর্থ দেওয়া হয়নি তাদেরকে অর্থ দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। তো এই জনগর্জন সভাগুলোতে মূলত সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে এসে সভা করানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এবং তৃণমূল সূত্রে যেটা খবর, তারা প্রত্যেকটা সভার ক্ষেত্রে লক্ষাধিক জমায়েতের টার্গেট নিয়ে তারা সভা করছে। যে সমস্ত জায়গাগুলিতে সভা করার বলে এখনো পর্যন্ত সিদ্ধান্ত, তার মধ্যে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ লোকসভা রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি লোকসভা রয়েছে, বালুরঘাট লোকসভা রয়েছে, মেদিনীপুর লোকসভা আসন রয়েছে। ফলে এই সমস্ত জায়গাগুলিতে 2019-এ তৃণমূল কংগ্রেসের ফল বিরূপ ছিল, অতটা ভালো ছিল না। ফলে 2024-এর ক্ষেত্রে মূলত সেই সমস্ত জায়গাগুলোকে বাছাই করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই সভা করার সিদ্ধান্ত। ধন্যবাদ। রবিবাসরীয় আমেজের মধ্যেও কিন্তু ভোটের পারদ চড়বে, তার কারণ আগামীকাল রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কাদের সঙ্গে বৈঠক হবে, কখনো বৈঠক হবে জানবো। মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি জানতে পারছি আমরা? দেখো, আগামীকাল দুপুর 2:30-এর পর থেকে ধাপে ধাপে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে চলেছে রাজ্যে। মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে 14 জনের এই ফুল বেঞ্চ তারা রাজ্যে থাকবেন এবং বিভিন্ন বৈঠক তারা করবেন। আগামী 3 তারিখ থেকে, কালকে থেকেই বৈঠক শুরু হবে তাদের, 4 এবং 5 তারিখ পর্যন্ত। আগামীকাল তিনিও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিক, রাজ্য পুলিশের এবং যারা আধা সামরিক বাহিনী যারা নোডাল অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে সন্ধ্যে 6টায় বৈঠক হওয়ার কথা। পরশু দিন সকাল 9টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। 15 মিনিট করে 8টি রাজনৈতিক দলকে সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরে ডিএমএসপিদের সঙ্গে বৈঠক রয়েছে 4 তারিখে এবং 5 তারিখে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজিপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। মূলত নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি কি রয়েছে, কতটা প্রস্তুত রয়েছে রাজ্যের নির্বাচন কমিশন এবং কি কি ব্যবস্থাপনা তারা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কি কি রেকমেন্ডেশন বা তারা কি চাইছেন বা তাদের কোনো অনুরোধ আছে কিনা, সেই সবকিছুই কিন্তু শোনার জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ আসছেন এবং তারা 5 তারিখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের এই যে 3 দিনের যে সফর, সেই 3 দিনের সফরে তাদের কি অনুভব হলো এবং তারা কি কি সিদ্ধান্ত নেবেন সেটাও কিন্তু তারা জানাবেন। অতনু, ধন্যবাদ মৈত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে ভোট প্রচারে। তো গতকাল আরামবাগ ছিল, আজ কৃষ্ণনগর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণনগর। তার কারণ এখানে মতুয়া প্রভাবিত এই কৃষ্ণনগরে মতুয়া ভোট অনেক। এবং যখন এই সভা শুরু হয়েছে, সবার আগে দেখা যাচ্ছিল আজ সকাল থেকেই মতুয়ারা তারা দল বেঁধে শোভাযাত্রা করে, গানের মাধ্যমে প্রসেশন করে তারা আসছিলেন। এবং একটা এক্সপেকটেশন তো ছিলই যে বারবার যখন শান্তনু ঠাকুর, মতুয়াদের নেতা, বিজেপি নেতা শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি 7 দিনের একটা ডেডলাইন দিয়েছিলেন, 7 দিনের মধ্যে সিএএ চালু হয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছিলেন নির্বাচনের আগে সিএএ চালু হয়ে যাবে। তাহলে যখন নরেন্দ্র মোদী আসছেন, সেই কৃষ্ণনগরে দাঁড়িয়ে যখন তিনি জনসভা করছেন, তিনি নিশ্চয়ই মঞ্চ থেকে সিএএ প্রসঙ্গ তুলবেন। কিন্তু না, নরেন্দ্র মোদীর কথায় সন্দেশখালী প্রসঙ্গ এলো, নরেন্দ্র মোদীর কথায় তৃণমূলকে বেধা এলো, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে তিনি প্রচার করলেন। এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সিএএ নিয়ে একটা কথাও শোনা গেল না।
তো সিএ নিয়ে যখন কোনো কথাই শোনা গেল না নরেন্দ্র মোদীর মুখে, তখন বিভিন্ন রাজনৈতিক দল, অবিজেপি দলগুলি কিভাবে দেখছে? তৃণমূল নেতা শান্তনু সেন। 4.5-5 বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বিল পাস করিয়ে 9বার তারা এক্সটেনশন করেছে, এখনো অব্দি 5 বছরে তারা রুল ফ্রেম করতে পারেন। এই সিএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলেন, বাইরে আর একরকম কথা বলেন। এই রাজ্যেও বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর সিএ নিয়ে সকালে একরকম কথা বলেন, বিকেলে আর একরকম কথা বলেন। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন, তারা সবাই নাগরিক। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে সিএ এনআরসি নিয়ে দ্বিচারিতা দেশের মানুষ ঠিকভাবে নিতে পারছে না এবং তাদের মুখোশ খুলে গেছে। তাই সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর মুখে সিএ এনআরসি নিয়ে একটা শব্দও শোনা যায়নি। কংগ্রেস কিভাবে দেখছে? অধীর রঞ্জন চৌধুরী বলছেন, সিএ নিয়ে বিজেপির মধ্যে দ্বিধা রয়েছে। নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। দ্বিধায় আছে, কেন? এটা হলে আবার আসামের গন্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টের গন্ডগোল লেগে যাবে। তাই এটা স্টকে রেখে দিয়েছে, যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে। মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে। তবে বিজেপি এসব নিয়ে ভাবতে রাজি নয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন, সিএ এখন ক্লোজ চ্যাপ্টার, যা বলার তা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছেন, নতুন করে আর কি বলতে হবে? মাননীয় গৃহমন্ত্রী অর্থাৎ গৃহ মন্ত্রণালয় থেকে এই সিএ এর বিষয়ে যা বলার বলে দেওয়া হয়েছে। সিএ এখন ক্লোজ চ্যাপ্টার, মানে রুলস বেরোবে, মানুষ আরামসে নাগরিকত্ব নেবে, বসে পড়বে। এর মধ্যে আর ডিসকাশনের বিষয় নেই। যত ডিসকাশন করবেন তত মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে উস্কে ওটা ঘা করার চেষ্টা করুন। যা বার্তা দেওয়ার মাননীয় গৃহমন্ত্রী দিয়ে দিয়েছে, অপেক্ষা করুন সুবুরে মেওয়া ফলে। সবাই যদি এক জিনিস বলে তাহলে তো বোরিং সিনেমা হবে। এরপর তো শুরু হবে ধোঁয়াধার ব্যাটিং। এখন তো ওয়ার্ম আপ ম্যাচ চলছে, এখন আমরা শুধু গা গরম করছি। ধোঁয়াধার ব্যাটিং পরে শুরু হবে, এখন ওয়ার্ম আপ ম্যাচ চলছে বলছেন সুকান্ত মজুমদার। কিন্তু আজব যুক্তি দিচ্ছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বলছেন যে সিএ তো স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের ব্যাপার, প্রধানমন্ত্রী তা নিয়ে বলবেন কেন? তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই। প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে, সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএ নিয়ে আজকের সবাই উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর। এটা উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। সিএ হচ্ছে লোকসভার আগে সিএ হচ্ছে। যা শুনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, এ তো হাস্যকর যুক্তি, মানুষকে বোকা বানানোর চক্রান্ত আসলে সিএ। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার ইখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর। এসব ফাজলাম হচ্ছে এগুলো। শান্তনু ঠাকুরের এই বক্তব্যের সমালোচনা করেছে তৃণমূল। যদি অমিত শাহ বলে থাকে সিএ, তাহলে তো উনি বেআইনি মিনিস্টার। আবার ভারতের নাগরিক আবার নতুন করে নাগরিকত্ব হতে কে কাকে তাড়াবে? বিশেষ করে মতুয়াদের তাদের আধার কার্ড ক্যান্সেল করছিল, ঠেলা খেয়েছে, আবার সব আধার কার্ড রিনিউ করতে হয়েছে। ওর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সজাগ হয়ে রয়েছে। আর যাদের নিয়ে এত কথা হচ্ছে সেই মতুয়ারা কি বলছে শুনুন। আমরা গত এক সপ্তাহ আগে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বাবা শান্তনু ঠাকুর এবং আমাদের বলেই দিয়েছেন যে মার্চেই সিএ লাগু হচ্ছে। আমাদের সংঘাধিপতি আশাবাদী, আমরাও সেই সঙ্গে আশাবাদী। না, আজকে তো প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনারা সেই আশাটা শুনতে চেয়েছিলেন। আমরা চেয়েছিলাম, বাট আজকে রাজনৈতিক সভা আমাদের অলরেডি বার্তা পাঠিয়ে দিয়েছে শান্তনু ঠাকুরের মাধ্যমে। আমরা সেই জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা অলরেডি বার্তা পেয়েছি যে মার্চেই আমাদের সিএ লাগু হবে। বার্তা দিত মঞ্চ থেকে, আপনারা নিশ্চয়ই খুশি হতেন। হ্যাঁ, আমরা আজকে খুবই আশা নিয়ে এসেছিলাম। আজকে যদি প্রধানমন্ত্রী বলতো আমরা খুবই খুশি হতাম।
কারা লড়বেন প্রার্থী তালিকা আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে যাবে দাবি করছেন সুকান্ত মজুমদার, এবং সুকান্ত মজুমদারের দাবি এবারের প্রার্থী তালিকায় চমক থাকছে। প্রার্থী তালিকা খুব তাড়াতাড়ি বেরোবে, আজকেও বেরিয়ে যেতে পারে। কিছু চমক তো সবই চমক, বিজেপির সবকিছুই চমক থাকে। তৃণমূলের করাপশন এবং মোদিজির যে উন্নয়ন, বিকশিত ভারত তৈরির লক্ষ্য, এই ইস্যু নিয়ে আমরা লড়তে যাব। কোনো নতুন মুখ থাকবে এবারে? থাকবে, এই ফেজে না হলেও অন্য ফেজে যখন প্রার্থী তালিকা থাকবে বেরোবে তখন বিশেষ বিশেষ বিখ্যাত লোকেদের নাম আপনারা পাবেন। ভোটের খবরের বাইরে একটা অন্য খবর আপনাদের জানিয়ে রাখি। মধ্যশিক্ষা পর্ষদ কড়া পদক্ষেপ করার কথা বলছে, নির্দেশিকা জারি করা হয়েছে। শিক্ষকদের সংযত হতে বলা হচ্ছে। কি ব্যাপারে সংযত হতে হবে? পড়াশোনার পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকটা দেখতে হবে। কেন এই আশঙ্কা করছে পর্ষদ? তার কারণ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দিয়ে পর্ষদ জানাচ্ছে স্কুলের ভূমিকা কেমন তা, এবং ক্লাস চলাকালীন শিক্ষকরা ফোন ব্যবহার করছে, যা কোনো মতেই মেনে নেওয়া হবে না। স্কুলের প্রার্থনা সভা, সেখানে অনেক শিক্ষক যোগ দিচ্ছেন না বলে জানা যাচ্ছে। চিঠি দিয়ে সব স্কুলকে সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, এমন কিছু যেন না হয়। জামনগরে সাজো সাজো রব, তার কারণ সেখানে আনন্দ আর রাধিকার প্রি ওয়েডিং সেরিমনি, এবং সেখানে আনন্দ যখন তার ছোটবেলার কথা বলছেন সেই সব শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুকেশ আম্বানি। Thank you, Mama, for all that you've done, Mama. That all this is created by my mother and no one else. And my mother has gone all out for the last 4 months. She's worked for, I think, 18, 19 hours a day. And I'm extremely grateful to Mama, and thank you so much. I would just like to thank my mother, my father, my sister, and my brother, my sister-in-law, brother-in-law, for making this event so memorable for me and Radhika. I think my family has gone all out to make us feel special. Everyone has been sleeping for less than 3 hours a day for the last 2-3 months. As many of you know, my life has not always been entirely a bed of roses. I've also experienced the pain of thorns. I've faced many health crises since childhood, but my father and mother have never let me feel that I've suffered. My father and mother have always stood by me, and my father and mother have always made me feel that if I can think, I'll do it. And I think that is what my father and mother mean to me, and I am eternally grateful. Now I'll come to Radhika. I'm 100% the lucky one. There's no doubt about that. I also don't know how I got Radhika. So I am definitely the most luckiest here. Vantara has been my passion for the last... We started the first rescue center, I think, in 2008 when I was, 10, 12 years old. And it's been only possible because of my parents and my family's support. My mother and my father have always supported me and always taught me to serve. And this was my giving back to society. I started off small, and then, as my grandfather said, dare to dream. So I dreamt